ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আসলে তোমাদের ক্লাসটা লাইভেই নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তোমাদেরও ফ্রি টাইম নাই আজকে বিকালে, আর আমারও সকালে ফ্রি টাইম ছিল না, সেই কারণে আর কি আমাদের রেকর্ডেড ক্লাসটা নেওয়া লাগতেছে। তো যাই হোক, শুরু করা যাক। আজকে আমাদের মেইনলি পড়ানোর সাবজেক্টটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং লেনদেন অধ্যায় 2। তো আজকে আমাদের লেকচার 1। মোটামুটি এই অধ্যায়টা শেষ করতে আমাদের 3টা ক্লাসের প্রয়োজন, মানে আমি তোমাদেরকে পড়াই দেবো, বাকিটা আর কি তোমরা প্র্যাকটিস করবে এইভাবেই। বাট ফার্স্টে ক্লাসে আমরা শিখবো লেনদেন শনাক্তকরণ এবং হিসাবের যে 5টা উপাদান, এই 5টা উপাদানগুলো আমরা শিখে ফেলবো। এর পরের ক্লাসে আমরা যে ধরো একটা অঙ্ক করলাম, তারপরে ক্লাসে যে আমরা একটা বড় একটা অঙ্ক করবো যেটাতে সব কিছু মোটামুটি আছে, ওইরকম একটা অঙ্ক করবো, তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ। তো এই অধ্যায়ে আসলে তেমন কিছু নাই, বাট এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে ইজি বাট ইম্পর্টেন্ট। কারণ এ ইকুয়াল টু এল প্লাস ওই, এগুলো হিসাব সমীকরণ যে সময় তুমি শিখবা, এগুলোই তোমার ভবিষ্যতের হিসাব বিজ্ঞানের বেসিকগুলোকে ক্লিয়ার করবে। কারণ দেখা যাবে তুমি যে সময় ইন্টারমিডিয়েট লেভেলে উঠবা, ইন্টারমিডিয়েট লেভেলে উঠলে তোমার এই এ ইকুয়াল টু এল প্লাস ওই, এইগুলো কনসেপ্টে যদি সমস্যা থেকে যায়, তাহলে ভাইয়া তোমার অনেক স্ট্রাগল করা লাগবে। ইন্টারে বা এসএসসিতেই হোক, যেই ক্লাসেই হোক, তোমার স্ট্রাগল করা লাগবে। এইখান থেকে আর কি তোমার হিসাব বিজ্ঞানের মেইন ফাউন্ডেশনটা এখান থেকে ক্রিয়েট করা হয়। আচ্ছা থাক, এখন কথা বললাম, আমরা পড়ার ভিতর যাই। আচ্ছা, লেনদেন মানে কি? লেনদেন আসলে দুইটা শব্দ, দেখো, একটা হচ্ছে লেন আর একটা হচ্ছে দেন। এখন এটার আবিধানিক অর্থ হচ্ছে নেন এবং দেন। আমরা কোনো একটা কিছু নেই বা দেই, এরকম কোনো কিছু হইলেই সেটা লেনদেন। এখন একটা বিষয় তোমরা খুব সুন্দরভাবে মানে এই খেয়াল করো যে লেনদেন ব্যাপারটা কি আসলে। এখন এটা আমরা অনেকেই শুনছি যে অনেকেই বলে যে ভাই ওর সাথে আমার লেনদেন আছে, বা দোকানদার বলে যে ভাই আমার ওর সাথে লেনদেন আছে, এরকম। তো মেইনলি আসলে লেনদেন জিনিসটা কি? লেনদেনে যদি আমি সংজ্ঞার ভিতর, তুমি 10,000 টাকার পণ্য ক্রয় করলা, ঠিক আছে, 10,000 টাকার পণ্য ক্রয় করলে এটা একটা লেনদেন। বা তুমি ধরো 20,000 টাকা দিয়া একটা যন্ত্রপাতি কিনলা, এটাও একটা লেনদেন। কিন্তু লেনদেন এগুলো কেমনে স্যার, এটা হচ্ছে মেইনলি কোয়েশ্চেন। তো আমরা ফার্স্টে লেনদেনের সংজ্ঞাতে যাই। লেনদেন যে সকল আর্থিক ঘটনা, যে সকল ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেটাই হলো লেনদেন। ওকে, তো এই সংজ্ঞাটা যদি তোমার মাথার ভিতর থাকে, তাহলে তুমি লেনদেন চিনতে কোনোদিন সমস্যা হবে না। ওকে, তাহলে দেখি আমরা এখানে কি লিখছি। যে সকল ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন করে সেটাই হলো লেনদেন। ওকে, ঘটনা কি? ঘটনা যে কোনো কিছু হইতে পারে। যে কোনো কিছু হইতে পারে বলতে, এখন আমি তোমাদের বলাইতেছি এটা একটা ঘটনা, তোমরা খাওয়া দাওয়া করছো, এটা একটা ঘটনা, তোমরা খেলাধুলা করছো, এটা একটা ঘটনা। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সকল ঘটনার কথা কিন্তু আমি বলিনি, ব্যবসায়ের ঘটনার কথা বলছি। ব্যবসার ভিতর যে ঘটনাগুলো ঘটবে এবং যেগুলো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করবে। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হ্রাস বা বৃদ্ধি, ঠিক না? ওকে, তো হ্রাস বা বৃদ্ধি, ওভারঅল আমরা সংজ্ঞাটা দিয়ে কি বুঝলাম? ধর একটা এক্সাম্পল দিই তোমাদের, এই পাশে এসে দিই। 10,000 টাকার পণ্য ক্রয়। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে 10,000 টাকার পণ্য ক্রয় করছে,
এটা কি একটা লেনদেন? হ্যাঁ, ওভারঅল সেন্সে এটা অবশ্যই একটা লেনদেন। এটার কারণ কি, যখন তুমি একটা কোম্পানির একজন মানুষ হয়ে তুমি 10,000 টাকার পণ্য ক্রয় করলা, তোমার যে টাকা, তোমার কিন্তু 10,000 টাকাকে দেওয়ার ফলে কিন্তু তুমি পণ্যটা পাইলা। এই যে তুমি 10,000 টাকা তোমার প্রতিষ্ঠান থেকে কমে গেল, তুমি যে বি কোম্পানি মানে তুমি যে কোম্পানির কাছ থেকে পণ্যটা ক্রয় করছো, ওকে তো তোমার 10,000 টাকা দিছে, যার ফলে তো তোমাকে পণ্যটা দিছে। এই যে 10,000 টাকা দিলা, তোমার তো টাকা কমলো। হ্যাঁ, টাকা কমলো মানে কি, তোমার আর্থিক অবস্থার পরিবর্তন কিন্তু হয়েছে, টাকা কমছে মানে হ্রাস পাইছে। তো এটা কিন্তু একটা লেনদেন। মানে মেইন থিমটা হচ্ছে যে যে ঘটনাটা ঘটবে, এটা তোমার অবশ্যই আর্থিক অবস্থা পরিবর্তন করতে হবে। তুমি যদি দেখো 10,000 টাকা পণ্য ক্রয় করছে, এখানে কিন্তু প্রতিষ্ঠানে যেহেতু পণ্য ক্রয় করছে সেহেতু কিন্তু 10,000 টাকা কমছে। সিমিলারলি আরেকটা জিনিস আমরা একটা উদাহরণ দেখি, যে 10,000 টাকা বেতন দিছে। এখন চিন্তা করো, তুমি হচ্ছে মালিক, তুমি 10,000 টাকার বেতন দিলা তোমার কর্মচারীদেরকে। তো তোমার কর্মচারীদেরকে বেতন দিলা, তোমার 10,000 টাকা কমলো প্রতিষ্ঠান থেকে। এই 10,000 টাকা কমার মানে কি পরিবর্তন সাধন হয়েছে না? তোমার আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে না? মানে তোমার টাকা তো কমছে বা বাড়ছে, যে কোনো কিছু একটা হয়েছে। তো এটা কিন্তু একটা লেনদেন হয়েছে। এখন ঠিক সিমিলারলি 10,000 টাকার উপার্জন, 10,000 টাকা তুমি পাইলা। এই যে 10,000 টাকা পাইলা, ইট মিনস তো তোমার যে ইনভেন্টরিতে বা তোমার টাকাটা বাড়লো। এই যে বাড়ার ব্যাপারটা, এটাও কিন্তু একটা ঘটনা, কারণ এখানে আবার আমরা একই শর্ত দেখি, আর্থিক অবস্থার পরিবর্তন করছে, হ্রাস বা বৃদ্ধি করছে। এখন একটা কথা মানে কথা হচ্ছে এখানে যে একটা কনফিউশন দেখা যায়। এখন ধরো আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন আস্ক করতে পারি যে প্রতিষ্ঠানের মালিক মারা গেল। এখন তোমরা বলতে পারো হ্যাঁ, প্রতিষ্ঠানের মালিক মারা গেছে, এটা তো একটা ঘটনা। প্রতিষ্ঠানের যেহেতু মালিক মারা গেছে, এটা তো ব্যবসায়ের অংশ। হ্যাঁ ঠিক, তোমার কথাটা ঠিক, কিন্তু মানে ওই যে ব্যক্তিটা মারা গেল, ব্যক্তিটা মারা যাওয়ার কারণে কি তোমার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়েছে? তোমার কি টাকা কমছে বা বাড়ছে ব্যক্তি মারা যাওয়ায়? বাড়ে নেই, তার মানে কি এটা লেনদেন না। তো আশা করি লেনদেনের ব্যাপারটা বোঝা গেল। এখন আমরা লেনদেনের এই গেল বেসিক। এখন আমরা আরো কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে তোমার লেনদেনের প্রকারভেদটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। লেনদেনের প্রকারভেদ, লেনদেনে লেনদেন দুই প্রকার, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বেহিক। এখন অভ্যন্তরীণ কোনটা আর বেহিক কোনটা? অভ্যন্তরীণ হচ্ছে সেই সকল লেনদেন যেগুলো তোমার প্রতিষ্ঠানের ভিতর সাধিত হয়, আর বেহিক হচ্ছে তোমাদের যেগুলো প্রতিষ্ঠানের বাইরে হয়। আমি তোমাদেরকে যতটা এক্সাম্পল দিলাম, ক্রয়, বেতন, এগুলো তোমরা একটা জিনিস দেখবা যে মালিক তুমি, সবসময় একটা জিনিস চিন্তা করবা যে তুমি ব্যবসায়ী, তুমি ব্যবসা প্রতিষ্ঠানের সেন্স থেকে চিন্তা করবা। তো তুমি যদি চিন্তা করো যে তুমি 10,000 টাকা পণ্য ক্রয় কিনছো, তুমি তো আরেকজনকে টাকা দিছো, তুমি প্রতিষ্ঠানের ভিতরে টাকাটা দাও না, তুমি আরেকজনকে টাকা দিছো, যার কারণে কিন্তু তুমি পণ্যটা ক্রয় করতে পারছো। মানে ও বাইরের মানুষ। বেহিক মানে কি, একটা সোজা কথায় যদি আমরা বলি, বেহিক মানে বাইরে। তো বাইরের মানুষ থেকে তুমি পণ্য ক্রয় কিনছো, তুমি একজন মানুষকে বেতন দিছো, তুমি একটা যন্ত্রপাতি কিনছো, বাইরের একটা মানুষকে তুমি টাকাটা দিছো, মানে বাইরের একটা পক্ষ জড়িত থাকবে তোমার সাথে। এটাই হচ্ছে মেইনলি বেহিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন কি? অভ্যন্তরীণ লেনদেন আসলে তোমাদের ক্লাস 9-10-এ আছেই একটা, এটা কি? অবচয় বা মূল্য হ্রাস। অবচয়, সোজা কথায় অবচয়। ধরো 20,000 টাকার একটা যন্ত্রপাতি কিনছো, 20,000 টাকার যন্ত্রপাতি 2 বছর, আচ্ছা ধরো তুমি একটা আইফোন কিনছো 20,000 টাকা দিয়ে, তো 2 বছর পরে তো আইফোনটার সেম দাম থাকবে না, ওইটা কিন্তু 2 বছর পরে ড্রপ হয়ে 10,000 টাকায় বা 12,000 টাকা এরকম আসবে। এই যে 8,000 টাকা কমে গেল, এটাও কিন্তু তোমার একটা খরচ। এইগুলা কি মেইনলি আর কি তোমার অভ্যন্তরীণ লেনদেন বলে। এটা আসলে তেমন একটা আসে না, বাট এমসিকিউর জন্য আসতে পারে। অভ্যন্তরীণ লেনদেন কোনটা, বেহিক লেনদেন কোনটা। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের, যে এটা আমি এখন আর কি একটু হালকা পাতলা বেসিকটা তোমাদেরকে বুঝাই দিই, পরে যে দ্বৈত সত্য নিয়ে অনেক বেশি কথাবার্তা বলবো। লেনদেন দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ থাকে, ঠিক আছে? এই জিনিসটাকে মেইনলি বলে যে দ্বৈত সত্য। এখন কথা হচ্ছে এই দুইটা পক্ষটা কি?
তোমাদের যদি আমি এক্সাম্পল দিই, তাহলে ওই যে বললাম 10,000 টাকার পণ্য ক্রয়, আমরা একটা এক্সাম্পল দিয়ে বারবার বুঝবো, তাহলে আমাদের বুঝতে অনেক ইজিয়ার হবে। দেখো, আচ্ছা আমরা একটু এলাবোরেটলি বলি যে এ কোম্পানি 10,000 টাকার পণ্য ক্রয় বি কোম্পানির কাছ থেকে। একটু ক্লিয়ারলি তুমি একটু বুঝে নিও। আচ্ছা যাই হোক, তো দেখো তোমার কোম্পানি হচ্ছে এ কোম্পানি, ঠিক আছে? তোমার কোম্পানি এ কোম্পানি 10,000 টাকার পণ্য ক্রয় করছে। তো তুমি যে 10,000 টাকা দিলা, এখানে তুমি চিন্তা করো, তুমি একজনকে 10,000 টাকা দিছো, আরেকজন 10,000 টাকা পাইছে। দুইটা পক্ষ কিনা, এ একটা পক্ষ, বি আর একটা পক্ষ। বুঝে গেল কথাটা? কথাটা মনে বুঝাইতে পারিনি, আবার আমরা একটু বলি যে এ কোম্পানি 10,000 টাকার পণ্য ক্রয় করছে। ইট মিনস কি, যে ওর একই সাথে নগদ টাকা কমছে, নগদ টাকা কমে গেছে, কারণ ও নগদ টাকা দিয়ে দিছে একজনকে। 10,000 টাকা কমে গেছে, ওর নগদ টাকা কমে গেছে, মাইনাস হয়েছে। একই সাথে তুমি যদি চিন্তা করো আবার আরেকটা ঘটনা, মানে আরেকটা কাহিনীও করছে, ও যে পণ্য ক্রয় করছে, পণ্যটা ক্রয় করার ফলে কিন্তু ওর তোমার ক্রয় হিসাব যেটা ওর ব্যয় বাড়ছে। একই সাথে কি হইলো, একই সাথে ওর নগদ টাকা কমছে, যেহেতু পণ্য ক্রয় করেছে, পণ্য ক্রয় আমরা জানি একটা ব্যয়, আর ও যেহেতু 10,000 টাকা নগদ দিছে, একসাথে কিন্তু ওর সম্পদটা কমছে, আরেক সাইডে কিন্তু ওর ব্যয়টা বাড়ছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, এইটাই হচ্ছে তোমার দুইটা পক্ষ। আরেকটা আমরা এক্সাম্পল দিই, ধরো 10,000 টাকার বেতন পরিশোধ। এখানে দুইটা পক্ষ কি, একটা হচ্ছে বেতন হিসাব, আরেকটা হচ্ছে নগদ হিসাব। কারণ কি, কারণটা হচ্ছে যখন সে বেতন দিল, বেতন দেওয়াটা কিন্তু তার জন্য একটা খরচ, এটা একটা খরচ, মানে ওর ব্যয়টা বাড়লো। আর আরেকটা পক্ষ কি, ওর যেহেতু 10,000 টাকার বেতন দিয়ে দিছে, তার কারণে কিন্তু ওর 10,000 টাকা কমে গেছে, যার কারণে এটা আরেকটা পক্ষ। সিমিলারলি তুমি প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে তুমি একটা জিনিস কমনলি দেখতে পারবা, সেটা হচ্ছে তোমার যে এই যে লেনদেনের ভিতর দুইটা পক্ষ থাকবে সবসময়, একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গ্রহীতা, মানে একজন দিবে আর একজন নিবে, এইরকমই আর কি পরিস্থিতি যেটা। তো আমরা আরো সামনে গেলে আরো বেশি ক্লিয়ার হবো, এখন আমরা জাস্ট বেসিক নিয়ে আলোচনা করতেছি। তো আমরা এখন যেটা করবো, লেনদেন নিয়ে যেহেতু এত সময় অনেক কথাবার্তা বললাম, এখন তাহলে আমরা একটু লেনদেন শনাক্তকরণে যাব। ওকে, তাহলে আমরা মানে এখন লেনদেন শনাক্ত করবো, যে আমরা এত সময় যে লেনদেন নিয়ে কথাবার্তা বললাম, এখন কোনটা লেনদেন কোনটা লেনদেন না, এই ব্যাপারটা আমরা আর কি করব। তো এটা হচ্ছে তোমাদের বই থেকে আসলে একটা চার্ট ছিল, তো ওই বই থেকে আমি তোমাদের ক্লাস 9-10 বই থেকে আমি এন্ট্রিগুলো নিয়েছি। এখন আমরা আসলে ক্লিয়ার হই যে কোনগুলা লেনদেন কোনগুলা লেনদেন। এখানে বেশ কয়েকটা ইন্টারেস্টিং এন্ট্রিও আছে, তো সেগুলো দেখে আমরা যাচাই করি। ওকে, 50,000 টাকা দিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। তুমি তো এখানে দেখো, তো এখানে চিন্তা করে যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, তুমি দেখো চিন্তা করে কোম্পানিতে কি টাকা ঢুকছে বা হ্রাস পাইছে, এরকম কিছু হয়েছে? তুমি দেখো 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু। মূলধন মানে কি, মানে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করছে বা টাকা দিছে। যেহেতু মালিক ব্যবসাতে টাকা আনছে, সেক্ষেত্রে ব্যবসায় টাকা বাড়ছে, সেই কারণে এটা একটা লেনদেন। ওকে, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। দেখো তো এখানে ব্যাপারটা কি লেনদেন? হ্যাঁ, অবশ্যই লেনদেন, কারণ 15,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করছে, টাকাটা হ্রাস পাইছে, এটাও একটা লেনদেন। ওকে, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। পাওনাদার মানে হচ্ছে যে টাকাটা পায়। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, তো তুমি 10,000 টাকা দিয়ে দিছো, তোমার যে বন্ধু তোমার কাছে টাকা পাইতো, তুমি ওকে 10,000 টাকা দিয়ে দিছো, যার কারণে কি তোমার কোম্পানির 10,000 টাকা কমে গেছে। তো কমে গেছে, তার মানে আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে, এইটাও একটা লেনদেন। ওকে, 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান।
এটা কি লেনদেন? তুমি যদি চিন্তা করো স্যার এখানে তো টাকার কথা বলা আছে, পণ্য ক্রয়ের কথা বলা আছে, তাহলে তো এটা লেনদেন। কিন্তু আনসার হবে না, এটা লেনদেন না। এটা লেনদেন না হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে ফরমাইশ প্রদান মানে কি, মানে অর্ডার দিছি তোমাকে যে ভাই তুমি গিয়ে 10,000 টাকা পণ্য ক্রয় করবা, করে নাই, কিন্তু যে সময় ও পণ্যটা ক্রয় করবে তখন যেই একমাত্র তোমার ওইটা লেনদেন হবে, আদারওয়াইজ কিন্তু এটা লেনদেন হবে না। তো এখানে তুমি খেয়াল করে দেখো যে 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছে, মানে অর্ডার দিছে কিন্তু কিনে নাই। তো না কিনলে এটা কিন্তু লেনদেন হবে না, অর্থাৎ তোমার টাকাটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইর হয় নাই, তো এটা লেনদেন না, এটা আমাদের ক্রস হবে। ওকে, জনাব মামুন 5,000 টাকা বেতনে ম্যানেজার হিসাবে নিয়োগ। তুমি চিন্তা করো, কি 5,000 টাকা বেতন দিয়ে দিছে ম্যানেজারকে? এখনো তো দেয় নাই, ও জাস্ট ডিল করছে যে আমার কোম্পানিতে এই মামুন নামক একজনকে আমি 5,000 টাকা দিয়ে নিয়োগ দিছি, মানে ওকে আমি প্রত্যেক মাসে 5,000 টাকা দিব, প্রতিশ্রুতি দিছে, ও কিন্তু টাকাটা দেয় নাই। যেই দিন থেকে ও টাকা দিব ওই দিন থেকে এটা লেনদেন হবে, আদারওয়াইজ কিন্তু এটা লেনদেন হবে না। তো এটা কি লেনদেন? না, কারণ ও টাকাটা দেয় নাই। মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি। ও এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আগে আমি তোমাদের বলে দিই, সব সময় একটা জিনিস করবা, ঠিক আছে? ওকে, সবসময় এটা হচ্ছে তোমার ব্যবসা, এটা হচ্ছে তোমার মালিক, ঠিক আছে? তুমি সব সময় চিন্তা করবা তোমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো কি গেল, এইটা হচ্ছে তোমার চিন্তা। মালিক যা কিছু করবে এটা তোমার ব্যাপার না। এখন যদি মালিকের কোনো কাজ যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা কমা বা বাড়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে, তাহলে ওইটা কিন্তু তোমার লেনদেন হবে, আদারওয়াইজ না। মালিক যা করলো ওইটা আমার কিছু দেখার দরকার নেই, আমি শুধু দেখবো যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকা ঢুকছে কি বাইরে হয়েছে, এইটা আমি শুধু ব্যবসা নিয়ে চিন্তা করবো, আমার মালিক নিয়ে আমার কোনো চিন্তাই নেই, ঠিক আছে? মালিক নিয়ে আমার কোনো চিন্তা নেই। তো এই ব্যাপারটা এখন আমরা খেয়াল করি। মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি, মালিকের ব্যক্তিগত, ব্যক্তিগত মানে ওর নিজস্ব টাকা, এটা কি ব্যবসার টাকা? চুরি যে হয়েছে এটা কি ব্যবসার টাকা? ওটা ব্যবসার টাকা না, ওটা মালিকের টাকা, মালিকের টাকা গেছে, মালিক বুঝবে, ব্যবসা প্রতিষ্ঠানে এখানে কিছুই করার নেই। তো এটা কিন্তু লেনদেন হবে না, কারণ এখানে ব্যবসায়ের কিন্তু কোনো আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে নাই, মালিকের ঘটছে, ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে নাই। তো এইটা কিন্তু লেনদেন হবে না। ওকে, এখন আরেকটা লাস্ট এন্ট্রি, যেটা এটা হয়তো একটু পেজ খাইতে পারো তোমরা, তাই এটা দিলাম। হাশেম ব্রাদার্স হতে মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন। চুক্তি করছি, কিন্তু আমি তো জিনিসটার কাছ থেকে এখনো কিনি নাই। যতক্ষণ না পর্যন্ত আমার প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, অর্থাৎ টাকা হ্রাস বৃদ্ধির ঘটনা ঘটবে না ঘটবে আর কি, তখন তত সময় পর্যন্ত আমার কিন্তু কোনো লেনদেন হবে না। তো এখানে আমি চুক্তি সম্পাদন করছি, আমি কিন্তু ওদের কাছ থেকে কিনি নাই। যেদিন আমি কিনবো ওই দিন আমার লেনদেন হবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমার লেনদেন না। তাহলে আমরা কি কি পাইলাম? 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু, লেনদেন। নগদে 15,000 টাকা পণ্য ক্রয়, লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, এটাও লেনদেন। কিন্তু এরপরে তুমি যদি হিসাব করে দেখো বাকি কোনোটাই কিন্তু তোমার লেনদেন না। ফরমাইশ প্রদান অর্থাৎ অর্ডার, লেনদেন না। 5,000 টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ, লেনদেন না। মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি, লেনদেন না। হাসিম ব্রাদার্স হতে মাসে 10,000 টাকা পণ্য ক্রয় চুক্তি সম্পাদন, এটাও লেনদেন না। তাহলে আশা করি আমরা লেনদেন শনাক্তকরণটা কিছুটা বুঝতে পারবো। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হিসাব সমীকরণটা আর কি শিখবো। আজকে আমরা এত ডিপে যাব না হিসাব সমীকরণ, আমরা জাস্ট কয়েকটা বেসিক জিনিস সম্পর্কে জানবো। জানার পরে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে তোমার এইটা নিয়ে আর একটা বিস্তারিত একটা আলোচনা করব। আচ্ছা, এই যে সূত্র a = l + e বা হিসাব সমীকরণ, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে মেইনলি বোঝায় যে তোমার যে কোম্পানির মোট সম্পদ, তোমার মোট কোম্পানির সম্পদ হচ্ছে এ, এটা হবে কাদের সমান? তোমার কোম্পানির দায় আর মালিকানা সত্যটা মিলায়া হবে সম্পদের সমান। এইটাই হচ্ছে এই জিনিস, এই জিনিসই তোমার প্রমাণ করতে বলবে যে a = l + e কিনা, মানে এটাই তোমার প্রমাণের বিষয়টা। তো আবার আমরা একটু বলি এটা দিয়ে কি বোঝায়। তোমার মোট সম্পদ = মোট দায় প্লাস মোট মালিকানা সত্ত্ব। তো এই ব্যাপারগুলো কি এখন আমরা আরো ডিটেইলসে জানবো। মানে কি, আমরা বলছিলাম অ্যাসেট বা সম্পদ। তো এখানে তুমি দেখো কি কি আছে সম্পদ। সম্পদ যন্ত্রপাতি হইতে পারে, আসবাবপত্র হইতে পারে, দেনাদার হইতে পারে। দেনাদার মানে কি স্যার? দেনাদার মানে দেনাদার প্রাপ্য হিসাব কিন্তু দুইটাই সেম।
তো দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে ধরো তুমি যার কাছ থেকে টাকা পাও আর কি, অত তোমাকে একদিন না একদিন তো টাকাটা দিবে। তো ওই টাকাটা তো তোমার একটা সম্পদের মতো ওর কাছে পড়ে আছে, মানে যেটা তোমার আর কি পাবো ওর কাছ থেকে। নগদ তো হবে, মানে নগদ টাকা, তারপরে ব্যাংক জমা, মানে ব্যাংকে যে তোমার কাছে যে ক্যাশ টাকাটা আছে ব্যাংকের মধ্যে বা তোমার ব্যাংক হিসাবে যেটা জমা আছে ওটা হচ্ছে ব্যাংক জমা। এইগুলো হচ্ছে মোটামুটি সম্পদ। এগুলো আসলে কমন সেন্সের ব্যাপার যে কোনটা আমার সম্পদ কোনটা আমার সম্পদ না। তারপরে আমি কয়েকটা উদাহরণ দিলাম, আরো অনেকগুলো আছে, যেমন অগ্রিম হিসাব আছে, অগ্রিম যে কোনো খরচ তোমার সম্পদ। তারপরে অফিস সাপ্লাইজ আছে। এগুলো আসলে আমরা ধীরে ধীরে যে সময় অঙ্ক করবো তখন আমরা আরো বেশি করে জানবো। লায়াবিলিটিস বা দায়। দায় কি মানে হচ্ছে ধার বা মানে তুমি এটা একদম কমন সেন্সের ব্যাপার যে কোনগুলো আমার দায়। তুমি দেখো, চিন্তা করো, তুমি একটা জিনিসে একজনের কাছ থেকে ধার নিলা, ঋণ নিলা, এটা একটা দায়। ব্যাংকের কাছ থেকে টাকা নিলা, দায়। প্রদেয় হিসাব, মানে তোমার কাছে একজন টাকা পায়, তোমার তো টাকাটা ওকে দিতে হবে, প্রদেয় হিসাব। বকে হিসাব, এখন ধরো মানুষ বলে না যে আমার 10,000 টাকা ভারী, মানে বাড়ি ভাড়া বকে আছে, তো ওইটাই হচ্ছে এই বকেয়াটা। ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত মানে কি? ব্যাংক জমা অতিরিক্ত খুবই সহজ একটা জিনিস, যে তোমার ব্যাংকে 10,000 টাকা আছে, তুমি এখন 10,000 টাকায় বদলে তুমি 12,000 টাকা ব্যাংকের কাছ থেকে নিয়ে নিছো। তো এখন তো 2,000 টাকা এক্সট্রা যে নিছো, ওই 2,000 টাকা হচ্ছে তোমার ব্যাংক জমা অতিরিক্ত। ইকুইটি, মানে এখানে এল দিয়ে কিন্তু লায়াবিলিটিস বুঝেছি, আর ই দিয়ে মেইনলি বুঝেছি ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব ইকুয়াল টু কি? মালিকানা সত্ত্ব ইকুয়াল টু, এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, এবং এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর ছাড়া অঙ্কই করতে পারবো না। তো এখন তুমি চিন্তা করো মূলধন কি? ওই যে আমরা ফার্স্টের দিকে একটা কি করছিলাম না, যে মূলধন 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু, মানে যেই টাকা দিয়ে তুমি ব্যবসাটা আরম্ভ করবা ওইটাই হচ্ছে তোমার মূলধন। আয় কি? আয় তোমরা সবাই জানো, মানে যেই টাকাটা তুমি ইনকাম করতেছো, মানে তোমার প্রতিষ্ঠানে যেই টাকাটা ঢুকতেছে বা তুমি যে প্রতিষ্ঠানে টাকাটা ইনকাম করতেছো ওইটাই হচ্ছে তোমার আয়। আয় কিভাবে হয়? বিক্রয়ের মাধ্যমে হয়, সেবায়ের মধ্যে হয়, আর অনেক কিছু আছে, যেমন তোমার শিক্ষানবিশ স্যালামিও আছে, সরি শিক্ষানবিশ ভাতা আছে একটা, তো ওইটা কিন্তু তোমার আয় হিসাবে আসবে। তো এটাই হচ্ছে মেইন কথা, যে এখানে আয় অনেকগুলো আছে, এগুলো আমরা ধীরে ধীরে অঙ্ক করতে করতে আরো জানবো। আয় যোগ হবে, মূলধনের সাথে আয় যোগ হবে। মালিকানা সত্ত্ব আছে, তোমাদের আগে মালিকানা সত্ত্বের কনসেপ্টটা বুঝাই, যে মালিকানা সত্ত্ব জিনিসটা কি। মালিকানা সত্ত্ব হচ্ছে যে মালিকের কত ভাগ টাকা এই কোম্পানির ভিতরে আছে, এটাই হচ্ছে মেইনলি তোমার মালিকানা সত্ত্ব। মানে তৃতীয় পক্ষের দাবি বাদে, বইয়ের মধ্যে লেখা যে তৃতীয় পক্ষের দাবি বাদে যে জায়গাটা আছে এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মানে মালিকের কত টাকা আছে কোম্পানির ভিতর, এটাই হচ্ছে তোমার মেইনলি মালিকানা সত্ত্বটা নির্দেশ করে। তো ওইটাই আর কি। তো ফার্স্টে দেখো, মূলধন তো মালিকই আনে, ওর টাকাটা, এইটাই তাহলে মূলধন। আচ্ছা, তারপরে আয়। যে সময় তুমি কোম্পানিতে আয় করবা তখন কিন্তু তোমার মূলধন ধীরে ধীরে বাড়বে। ঠিক আছে? তুমি যে সময় আয় করবা তোমার কোম্পানির মূলধনটা বাড়বে, এটাকে আমরা ইংলিশে ক্যাপিটাল বলি, ক্যাপিটালটাও বাড়বে। যে সময় তুমি ব্যয় করবা, মানে টাকাটা তুমি খরচ করবা, খরচ কি কি আছে? বেতন আছে, অফিস ভাড়া আছে, মনিহারি আছে, বিজ্ঞাপন আছে, ঋণের সুদ আছে। তো তুমি যে সময় খরচ করবা তখন কিন্তু তোমার মূলধনটা কমবে, কারণ তুমি খরচ করে ফেলছো, কোম্পানির টাকাটা বাইরে চলে যেতেছে, তোমার মূলধন কমতেছে, মালিকানা সত্ত্ব কমতেছে। উত্তোলন, উত্তোলন মানে কি? এখন মালিক ব্যবসা থেকে 10,000 টাকা নিয়ে নিছে, যে আমার 10,000 টাকা ভাই, আমার এখন পকেটের অবস্থা ভালো না, আমি ব্যবসা থেকে এক কাজ করি 10,000 টাকা নিয়ে আসি। তো এই জিনিসটা হচ্ছে তোমার উত্তোলন। তো এই হিসাবটা তোমার সবগুলো মনে রাখতে হবে এবং মাথায় এগুলো নামতে হবে। যদি সম্ভব হয় আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিব না, বিস্তারিত অ্যাসেটের, লায়াবিলিটিস এর, ইকুইটির, ব্যয় আয়ের, এগুলো একটা চার্ট দিয়ে দিতে পারি। এখন আমি যদি বলি যে সব তো বুঝলাম, এগুলার পার্ট বাই পার্ট বুঝলাম, এখন কোনটা ইকুয়াল টু কোনটা, মানে এই সূত্রের অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে। ওকে, এটা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। আজকে আমি অঙ্কতে যাব না, আজকে আমি জাস্ট বেসিকটা ধরানোর জন্য আমি তোমাদের বলতেছি। এই জিনিসটা করলে আজকে ক্লাসটা শেষ। তো মেইনলি আমি কিন্তু একটা জিনিস আগে বলছিলাম, যে লেনদেন দ্বৈত সত্তা হয়, লেনদেনে দুইটা পক্ষ থাকে, দুইটা পক্ষ। ওকে, তো তুমি এখন চিন্তা করো যে একটা উদাহরণ, দুইটা উদাহরণ দিব, কেমন? একটা হচ্ছে 50,000 টাকা মূলধন আনছে, দুই নাম্বারটা হচ্ছে 10,000 টাকার
পণ্য ক্রয় করছে। তো তুমি এখন দেখো তো এই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, তুমি একটা জিনিস খুব মজা পাবো এটা করলে। দেখো এই জিনিসটা অ্যাপ্লিকেশনটা কেমনে হয়। এই যে মূলধন আনছে 50,000 টাকা ব্যবসার ভিতর, ব্যবসা থেকে 50,000 টাকা ঢুকছে, অর্থাৎ ওর মূলধন 50,000 টাকা বাড়ছে। একই সাথে যেহেতু 50,000 টাকা ঢুকছে, তার মানে নগদ টাকাও কিন্তু ব্যবসাতে 50,000 টাকা বাড়ছে। মানে নগদ টাকা বাড়া মানে কি, সম্পদ বাড়া, নগদ টাকাও কিন্তু বাড়ছে। ঠিক আছে, মূলধনও বাড়লো, নগদ টাকাও বাড়লো। মানে দুইটা সাইড কিন্তু তুমি যদি চিন্তা করো তাহলে কিন্তু দুইটা সাইড। যে এক তো টাকা আনলো, টাকা আনার ফলে কিন্তু ব্যবসার মূলধনটা বাড়লো, ঠিক একইভাবে নগদ টাকাটাও বাড়লো। এখন আমরা এই জিনিসটাকে অঙ্কের ভিতর লিখবো কেমনে, আমি রাফে করাইতেছি। পরের মানে পরের ক্লাসটাতে আমরা অঙ্ক একটা করবো, যেহেতু তো আরো বেশি আর কি বক্স টক্স করে করব। এখন আমি জাস্ট রাফে দেখাই দিই। এ মানে কি সম্পদ, আর ওইটা মানে এল প্লাস ই, লিখলাম না কি আর ফুল ফর্মে। তো তুমি চিন্তা করো এই যে মূলধন 50,000 টাকা, আমি যে ওই যে আগে চার্টটা তোমাকে দেখাইলাম, ইকুইটির চার্টটা, মালিকানা সত্ত্ব ইকুয়াল টু মূলধন প্লাস আয় মাইনাস বে। তুমি চিন্তা করো তো এখানে কি আছে, এখানে এই যে মূলধনটা আছে কিনা নাই। তো এই যে ইকুইটির ঘরে তুমি 50,000 টাকা লিখবা, লিখলাম। নগদ তো বাড়ছে, তুমি তো 50,000 টাকা মূলধন আনার ফলে আমার তো নগদ টাকাও বাড়ছে। তো সেই ক্ষেত্রে সম্পদও কিন্তু আমার বাড়ছে। দেখো তো এখন এই সাইডটা আর এই সাইডটা সমান কিনা, এই সাইডটা আর এই সাইডটা সমান হইলো কিনা, সমান কিন্তু। এখন আমরা পরের স্টেপে যাই, যে 10,000 টাকার পণ্য ক্রয় করছে। এখন তুমি দেখো, যেহেতু তুমি পণ্য ক্রয় করছো, পণ্য ক্রয় করা মানে কি, ব্যয়। তুমি কিনছো তো, পণ্যটা কিনার ফলে তো তোমার ব্যয় হয়েছে, ঠিক না? তো ব্যয় হওয়ার কারণে তোমার 10,000 টাকা কিন্তু কমে গেছে। ঠিক আছে, তুমি নগদ টাকা থেকেই তো দিছো, তোমার প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা কমে গেল না? তো সেই সেন্সে আমার 10,000 টাকা কিন্তু কমে গেছে প্রতিষ্ঠান থেকে। যেহেতু আমার টাকাটা ব্যয় হইছে, ঠিক আছে, আমার টাকাটা ব্যয়ও হইছে, 50,000 টাকা মানে 10,000 টাকা দেওয়ার ফলে কিন্তু আমার টাকাটা খরচ হইছে। টাকা খরচ হইলে আমরা জানি কি, মালিকানা সত্ত্ব কমে যায়। মানে আমি কিন্তু এখানে দিয়ে দিছি, আবারও তোমাদেরকে একটা রিমাইন্ডার দিই, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। যেহেতু ব্যয় হইছে তার মানে মাইনাস হবে। দেখো 10,000 টাকা, দেখো এই সাইডেও 10,000 টাকা মাইনাস হইলো, এই সাইডেও 10,000 টাকা মাইনাস হইলো। তুমি যদি দুই দিক দিয়ে চিন্তা করো সমান। এখন যদি আনসারটা আমি লিখি এখানে নিচে, ধরো নিচে যদি বসাই, এই দিক দিয়েও 50,000 মাইনাস 10,000 40,000 টাকা, এই দিকেও কিন্তু 40,000 টাকা। এই জিনিসটাই তোমাদের প্রমাণ করতে হবে, বারবার প্রমাণ করতে হবে। এখন এত সহজ তো থাকবে না, আরো ধরো এখানে 5-6টা মতো এন্ট্রি থাকবে, এটা বক্সের ভিতর করে সুন্দরভাবে বক্সের ভিতর করা লাগবে। এখন আমি তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিলাম। আর একটা লাস্ট একটা উদাহরণ দেই, ধরো 10,000 টাকা বেতন, ঠিক আছে, বেতন দিলা তুমি। বেতন দেওয়ার ফলে তোমার কোম্পানি থেকে কিন্তু টাকা কমে গেছে, তোমার কর্মচারীদের 10,000 টাকা দিলা, কমে গেছে। যেহেতু বেতনটা দিছো, এটা কিন্তু একটা খরচ, বেতন একটা খরচ, সে কারণে আমার বেতনও মাইনাস যাবে, মাইনাস যাবে 10,000 টাকা। ভেরি সিম্পল। এইভাবে দেখো তুমি এই সাইডেও দেখো, তুমি চিন্তা করে এই সাইডটা সমান, প্রত্যেকটা সাইড এমনি সমান হবে। তো এটা আরো আমরা ডিটেইলসে নেক্সট ক্লাসে করব। আজকের জন্য এতটুকুই থাক, আজকে অনেক পড়ায় ফেললাম মনে হয় ফার্স্ট ক্লাস হিসেবে। লাইভে হইলে হয়তো আরেকটু টানতে পারতাম, বাট আর টানতাছি না, বলি রেকর্ডেড ক্লাস। তো মেইনলি কি, যে হিসাব বিজ্ঞান এর মতো ইজি সাবজেক্ট আর নাই। মানে তুমি যদি একটু ট্রাই করো আর একটু যদি গাইডলাইন ফলো করো, মানে আমার হোক বা যা কারো হোক, তুমি যদি একটু দেখো হিসাব বিজ্ঞান ব্যাপারটা এত ইজি একটা জিনিস। তোমাদের আসি মনে হয় কয়টা, 8টা না 9টা চ্যাপ্টার, 8টা বা 9টা চ্যাপ্টারে করা লাগে না। এখান থেকে ধরো 6-7টা চ্যাপ্টারই মেইন, আর্থিক অবস্থা বিবরণী, রেওমিন, জাবেদা, এগুলা যদি করে ফেলো তোমরা, তোমাদের আর কিচ্ছু আটকানোর নেই। মানে এত ইজি জিনিস এগুলা। জাবেদা এই চ্যাপ্টারটা শেষ করতে আজকেই হয়তো আমি তোমাদের একদম ফুল একটা ম্যাথ করে দিলে এটা ফুললি ক্লিয়ার হয়ে যেত, কিন্তু আজকের ব্যাপারটা হইতেছে না, কারণ এত বেশি এত বড় অনলাইন ক্লাস আসলে করা সম্ভব না, করতেও পারবো না, আমারও একটু কষ্ট হয়ে যাবে। তো
নেক্সট ক্লাসে আমরা আরো বেশি কি করব। তো মেইন কথা এটাই যে তুমি যদি হিসাব বিজ্ঞানটি একটু রেগুলার করো তাহলে এত এক্সপার্ট হবা হিসাব বিজ্ঞানে, মানে আর কোনো কথাই নেই, 100-তে 100 পাওয়া যাবে এরকম একটা অবস্থা। হিসাব বিজ্ঞানের মধ্যে ইজি আর কিছু নেই। তুমি ইন্টারমিডিয়েটে উঠবা, তুমি তখনও রিয়েলাইজ করবে যে অ্যাকাউন্টিং জিনিসটা ইজি, বাট ব্যাপারটাকে কি আমরা বইটই দেখে আমরা কমপ্লিকেটেড করে ফেলছি যে না আল্লাহ এটা মাথার মধ্যে মনে হয় ঢুকতেছে না। তো যাই হোক, এটাই আর কি কথা। না এখন তো তোমরা মেবি ক্লাস 10-এ, তো তোমাদের আরো অনেক সময় বাকি, এই সময়ের ভিতরে হিসাব বিজ্ঞান 4-5 বার রিভিশন দিয়ে দিতে পারবা, সমস্যা নেই। এক একটা চ্যাপ্টার শেষ করতে আমাদের 3-4টা লেকচার লাগবে, 3-4টা লেকচার করলে দেখা যাবে এক একটা চ্যাপ্টার শেষ। আর তোমাদের প্র্যাকটিস দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করবা, পরীক্ষা দিয়ে দিবা, পরীক্ষা দিবা, একদম শেষ, আর কোনো কিছুই লাগবে না। তো আশা করি এতটুকু তোমরা বুঝছো আজকে যা যা পড়াইছি। যে জায়গাটাতে বুঝো না ওই জায়গাটাতে আমাকে বলবা, আমারও হয়তো একটু ভুলভ্রান্তি হইতে পারে ক্লাসের ভিতর, তো বলবো আমাকে, আমি সেগুলো রিপিট করে দিব। আর মেইনলি হচ্ছে আজকে যা যা পড়াইলাম আজকের গুলো যদি তোমরা একটু মোটামুটি দেখো বইটা খুলে, বই খোলার পরে আমি নেক্সট ক্লাসে যে সময় অঙ্ক করাবো একদম দেখবো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু একটু মনে হচ্ছে যে ফটকা লাগতেছে যে এই জায়গাটা কেমন হবে বুঝতেছি না, এই জায়গাটা কেমন হবে বুঝতেছি, কিন্তু তোমরা যে সময় ক্লাসটা করবা, মানে অঙ্ক ক্লাসটা করবা, তখন দেখবো তোমাদের কাছে একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছে। তো এটাই আর কি কথা। যাই হোক, আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করি। থ্যাংক ইউ।